নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। এক্সাইটিং টাইমস অ্যাহেড, কারণ এশিএল 2 এর অভিযান শুরু করছে মোহনবাগান এবং এফসি গোয়া, যেখানে কালকে মানে 16 তারিখ মঙ্গলবার দিন সন্ধ্যে 7:15 থেকে মোহনবাগানের অভিযান শুরু হচ্ছে। মোহনবাগান নিজেদের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে খেলতে চলেছে তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফকের এগেনস্টে। আমরা সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কথা বলবো। মোহনবাগান আর কি কিরকম দল নিয়ে নামতে পারে, মোহনবাগানের এই ম্যাচের আগে কি কি চিন্তার জায়গা থাকছে, আহাল এফকে কিরকম দল, কিরকম তাদের স্ট্র্যাটেজি হতে পারে, সবকিছু নিয়ে একটু আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, একটাই রিকোয়েস্ট, লাস্ট অব্দি দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটাকে এবং শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। তো চলো যদি আমরা মেন টপিকে আসি, তো মোহনবাগানের প্রতিপক্ষ আহাল এফকে প্রথম ম্যাচে এশিএল 2 এ, এবং এটা মোহনবাগানের জন্য হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ নিজেদের হোম গ্রাউন্ডে আহাল এফকে, যারা এই গ্রুপের হয়তো সব থেকে দুর্বল টিম, তাদেরকে মোহনবাগান ফেস করছে। এবং মোহনবাগানের কিন্তু এই এশিএল 2 এর ক্যাম্পেইনে ভালো কিছু করতে হলে এই ম্যাচটা থেকে 3টে পয়েন্ট দরকার, অবশ্যই দরকার। গত বছরও এরকম একটা ম্যাচ মোহনবাগান নিজেদের হোম গ্রাউন্ডে রাফসানকে ফেস করেছিল, যদিও তারপর আর মোহনবাগানের টুর্নামেন্ট এগোয়নি, সেটা আমরা জানি। বাট ওই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জেতা উচিত ছিল, মোহনবাগান জিততে পারেনি নিজেদের হোম গ্রাউন্ডে। যেন আহালের এগেনস্টে এই বছর আর সেম জিনিস রিপিট না হয়, সেটাই কিন্তু আশা করতে হবে। এবং মোহনবাগানের জন্য অবশ্যই এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আহালেফকে দুর্বল দল আমরা গ্রুপের বলছি বটে, বাট তারা যথেষ্ট ভালো দল এবং তুর্কমেনিস্তানের লিগে তারা বর্তমান সময়ে 2 নম্বরে আছে। এবং তাদের এই দলটা কিন্তু মেইনলি তুর্কমেনিস্তানের প্লেয়ারদের নিয়েই তৈরি, কোনো ফরেনার নেই। এবং তুর্কমেনিস্তান তাদের বর্তমান র্যাঙ্কিং 140, মোটামুটি ইন্ডিয়ান লেভেলেরই তারা টিম, এবং তাদের ডোমেস্টিক প্লেয়ারদের দিয়েই এই আহাল এফকে দলটা তৈরি। এবং আহাল এফকের এই দলটা কিন্তু বর্তমান সময়ে তাদের লিগে 2 নম্বর স্থানে আছে। তারা 16টা ম্যাচ খেলেছে, 10টা জিতেছে, 2টো ড্র করেছে, 4টে হেরেছে। এবং তাদের বর্তমান লিগে কিন্তু 1 নম্বর স্থানে আছে আরকাদাক, যারা 20টা ম্যাচের 20টাই জিতেছে। এবার তুর্কমেনিস্তান লিগ নিয়ে যখন আমরা কথা বলছি, তখন বাইরে থেকে বলা মুশকিল তাদের লিগে কি হয়, কারণ আরকাদাক শেষ 3 বছর খেলছে এবং 3 বছরে একটাও ম্যাচ হারেনি কি ড্র করেনি, প্রত্যেকটা ম্যাচ জেতে। এবং সেখানে তাদের সুপ্রিম লিডারের দল ওটা, এবং সেখানে নাকি মানে বুঝতেই পারছো তারা একটু ব্যাপার স্যাপার করে সব ম্যাচ জিতে যায়। তো সেখানে সেই আরকাদাক এখন 1 নম্বরে আছে, আহাল 2 নম্বরে আছে। 16টা ম্যাচ খেলে ফেলেছে, মানে এটাও মানে ঠিক কথা যে আহাল এফকের প্লেয়ারদের মধ্যে একদম কি বলবো যে বোঝাপড়াটা একদম সেরা লেভেলে থাকবে। এবং তারই পাশাপাশি 16টা ম্যাচ খেলা মানে তারা সেরা ফিটনেসে আছে, সেরা ম্যাচ ফিটনেসে আছে, কম্বিনেশন ভালো আছে। সেই জিনিসগুলো কিন্তু আহাল এফকের পজিটিভ হতে চলেছে, যেখানে মোহনবাগান কিন্তু কম্পিটিটিভ ম্যাচ খুব বেশি খেলেনি। উল্টো দিকে এখন আমরা জানি না মোহনবাগান প্লেয়ারদের ফিটনেসের কি কন্ডিশন, রবসন রবিনো শুরু করার মতো জায়গাতে আছে কিনা, দিমিত্রি পেত্রাতোস তার ফিটনেসের কি অবস্থা, জেমি ম্যাকলারেন সে কি প্রথম থেকে খেলবে, সেই প্রশ্নগুলি কিন্তু থাকছে। যদিও জোসে মলিনা তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছেন মনবীর সিং অ্যাভেলেবেল নেই, মনবীর তো ফিট হতেই পারেনি। এবং তারই পাশাপাশি কিন্তু শুভাশিস বোস সেও এখনো পুরোপুরি তৈরি নয়, বাকিদের কিন্তু ফিটনেস একদম সেরা লেভেলে আছে, সেটাই মলিনা জানিয়েছে। এবং সেখানেই পরে আলোচনা করছি মোহনবাগানের দল নিয়ে। তো আহাল নিয়ে আমরা কথা বলছিলাম, যেটা বললাম যে আহাল কিন্তু একদম ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে তৈরি। এবং এই আহাল এফকের কথা বললে তাদের কিন্তু অলরেডি এএফসি তে ভালো রকম এক্সপিরিয়েন্স আছে। এএফসি কাপে তারা 20টা ম্যাচ খেলে ফেলেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যে টুর্নামেন্ট হতো 2022 সালে, সেখানে তারা 6টা ম্যাচ খেলেছে এবং ভালো করেওছে। সেই বছর মুম্বাই সিটি এফসিও ইন্ডিয়া থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল। তো সেখানে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি কাপে খেলার রীতিমতো ভালো অভিজ্ঞতা আহালের আছে। তারা তুর্কমেনিস্তান লিগ 2022 সালে চ্যাম্পিয়ন হয়, দেন 23 থেকে আরকাদাক আসে, দেন আর কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি, তারাই হয়। এবং দেন কিন্তু তারা লাস্ট বছর তুর্কমেনিস্তান লিগে রানার্স আপ হয়েছে। তো সেখানে তারা অ্যাজ এ রানার্স আপ হয়ে কিন্তু এই টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে। বাকি বলতে গেলে কিন্তু আমরা তুর্কমেনিস্তানের ক্লাবদের গত বছর ইস্ট বেঙ্গলকে ফেস করতে দেখেছিলাম। আরকাদাকের এগেনস্টে ইস্ট বেঙ্গল কিন্তু ভালোই লড়াই করেছিল, বাট হেরে গিয়েছিল। তারা কিন্তু নিজেদের ঘরের মাঠে তুর্কমেনিস্তান লিগে এখন যারা 3 নম্বরে আছে আলটি নাসির, তারা ইস্ট বেঙ্গলকে হারিয়ে গিয়েছিল। ফলে কিন্তু তুর্কমেনিস্তান লিগের ক্লাবরা যে পিছিয়ে আছে সেরকমটা না, ভালো ক্লাব, ভালো দল, এবং ফিটনেস লেভেলও ভালো থাকবে। ফলে মোহনবাগানের জন্য চ্যালেঞ্জটা কিন্তু বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আহালের প্লেইং স্টাইল নিয়ে কথা বললে তারা কিন্তু সেট পিসের উপর অনেকটা ডিপেন্ড করে থাকে, বাকিটা ডিপেন্ড করে কিন্তু নিজেদের উইং প্লের উপর। যতটুকু আহাল দলটাকে নিয়ে অ্যানালিসিস করছিলাম, দেখে মনে হলো তারা কিন্তু 3-4-3 সেই ফরমেশনে খেলে, মাঝে মধ্যে সেটা 5-3-2 হয়ে যায়। এবং তাদের উইঙ্গাররা বা যারা সাইড ব্যাক আছে তারা কিন্তু রীতিমতো ওভারল্যাপে যায়, তারাও এক একটা সাইড কিন্তু মাঝে মধ্যে ওভারলোড করে। ফলে মোহনবাগানের সাইড ব্যাকেদের উপর কিন্তু চাপ বেশি থাকবে, সেটা আমরা আশা করতে পারি এই ম্যাচে। এবং সেট পিসের সময় কিন্তু মোহনবাগানকে মানে একদম কি বলবো যে চোখ কান খোলা রাখতে হবে, ভালো করে ডিফেন্ড করতে হবে। তার পাশাপাশি কিন্তু গতিতেই আহাল এফকে দলটা মোহনবাগানকে সমস্যায় ফেলতে পারে। আশিস রাই, টেকচাম, অভিষেক সিং মোহনবাগানের 2জন সাইড ব্যাক হতে পারে, যেহেতু শুভাশিস রেডি নয় মলিনা জানিয়েছে, তাদেরও গতি আছে। তো গতির লড়াই কিন্তু আমরা দুটো উইংয়ে দেখতে পেতে পারি। তো আহাল এফকে দল নিয়ে এই ইনফরমেশন গুলো আছে, কিছুটা জানানোর চেষ্টা করলাম। যেহেতু এই লেভেলের স্টেজে মোহনবাগান প্রথম ম্যাচ খেলছে, সেখানে কিন্তু মোহনবাগানের জন্য একটা
চিন্তার কারণ আহাল হতে পারে। বাট মোহনবাগানের এই ম্যাচটা জেতা উচিত, অবশ্যই উচিত, নয়তো কিন্তু ACL 2 এর ক্যাম্পেনে মোহনবাগানের একটা বড় ধাক্কা লাগতে পারে। এবং ACL 2 এর এই ক্যাম্পেনে আহালকে হারাতে গেলে মোহনবাগান ফরেনারদের একটা বড় ভূমিকা থাকবে, কিন্তু কতজন ফরেনার অ্যাভেলেবেল আছে, কতজন ফরেনার শুরু থেকে শুরু করতে পারে। রবসন রবিনো অনেকটা লেট যোগ দিয়েছে এবং তার বডি আমরা যেরকম দেখেছি সেখানে শুরু করবে কিনা সেই নিয়ে আমার তো প্রশ্ন আছে। আমার তো মনে হচ্ছে রবসন রবিনো হয়তো শুরু করবে না, হয়তো 60 মিনিট 65 মিনিটের মাথায় আসতে পারে। আমার পার্সোনাল মতামত এটা, ভুল হলে তো আমি খুব খুশি হব যদি দেখি যে রবসন শুরু থেকে শুরু করছে। তার পাশাপাশি দিমি পেত্রাতোস সে কি শুরু থেকে শুরু করতে পারে। দেখো আমার মনে হয় যদি দিমি পেত্রাতোসের ফিটনেস একদম সেরা লেভেলে থাকে তাকে অ্যাজ এ রাইট উইঙ্গার মলিনা স্টার্ট করাতে পারে, যদিও হয়তো করাবে না, বাট দিমিকে কিন্তু রাইট উইঙ্গে খেলানো যেতে পারে। মানভীর রেডি নেই, সেখানে সুহেলকে ট্রাই করেছে, কিয়ানকে ট্রাই করেছে, ঠিক আছে, বাট এই লেভেলের স্টেজে একটা দিমি পেত্রাতোসের মতো প্লেয়ার যদি রাইট উইঙ্গে স্টার্ট করে যথেষ্ট এফেক্টিভ হতে পারে। এবং দিমির মাপাটাও ভালো চলে, ডান পা দিয়ে ক্রসও করতে পারে, মাপায় শুট করতে পারে। রাইট উইঙ্গে কিন্তু দিমিকে ইমপ্লিমেন্ট করা যেতেই পারে এই ম্যাচে। মলিনা করবে কি সেটাও আমরা জানি না। বাকি মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে, নর্মালি মলিনা হয়তো 4-2-3-1 সেই ফরমেশনেই যাবে, যেখানে গোলকিপার হিসেবে ডেফিনেটলি বিশাল কাইত স্টার্ট করবে। ডিফেন্সে টম আলড্রেডের পাশে আলবার্তো রড্রিগেজ, তারাই জুটি বাঁধতে পারে। আলবার্তোর একটু ফিটনেস কন্ডিশন নিয়ে কনসার্ন ছিল, টমের পাশে মেহতাবকেও অনেকগুলো ট্রেনিং সেশনে আর কি মলিনা খেলিয়ে দেখেছে, বাট আপাতত শোনা যাচ্ছে আলবার্তো পুরোপুরি ফিট আছে। টম এবং আলবার্তো তারাই সেন্ট্রাল ডিফেন্সে স্টার্ট করবে। দুটো সাইড ব্যাক যেটা বললাম যে লেফট ব্যাকে সেক্ষেত্রে টেকচাম অভিষেক সিং, রাইট ব্যাকে আশিস রাই, সেই দুজন স্টার্ট করবে। দুজনের উপর বড় দায়িত্ব থাকবে। আশিস রাই আমরা দেখেছি মাঝে মধ্যে ভুলভাল খেলে, আশিসকে কিন্তু ভালো খেলতে হবে, দায়িত্ব নিয়ে খেলতে হবে। মিডফিল্ডের কথা বললে আপুইয়া ডেফিনেটলি স্টার্ট করছে, আপুইয়ার পাশে হয় টাংরি স্টার্ট করতে পারে অথবা থাপা স্টার্ট করতে পারে। প্রেস কনফারেন্সে কিন্তু মলিনার সঙ্গে থাপা এসেছিল, দেখা যাক সেখানে মলিনা কি চুজ করে। মলিনা যদি একটু অ্যাগ্রেসিভ হতে চায় থাপাকে দিয়ে স্টার্ট করাতে পারে, কারণ থাপা মিডফিল্ডে বলটা ধরে খেলতে পারবে। আর যদি একটু ডিফেন্সিভ মাইন্ডসেটে যেতে চায় সেখানে কিন্তু তাংরিও স্টার্ট করতে পারে, তার ফিজিক্যালিটিটা কিন্তু মিডফিল্ডে মোহনবাগানকে একটা অ্যাডভান্টেজ দিতে পারে। দেন নম্বর 10 সেই রোলে কে স্টার্ট করে সেটা দেখার বিষয়, কারণ এটাও হতে পারে জেসন কামিংস নম্বর 10 স্টার্ট করলো, ম্যাকলারেন স্ট্রাইকার স্টার্ট করলো, সেটাই হওয়া উচিত। তবে যদি ইনকেস ম্যাকলারেনের একটা ফিটনেস নিয়ে কোনো সমস্যা থাকে, যেটা নিয়েও একটুখানি গুঞ্জন শোনা যাচ্ছে, সেখানে কিন্তু কামিংস স্ট্রাইকার স্টার্ট করতে পারে, নম্বর 10 সাহালো স্টার্ট করতে পারে, সেই পসিবিলিটিও আছে। বাট আমি আপাতত এই লাইন আপে কামিংসকে নম্বর 10 রাখছি, ম্যাকলারেনকে স্ট্রাইকার রাখছি। দুটো উইং এর কথা বললে লেফট উইং দিয়ে লিস্টনি স্টার্ট করবে হয়তো, রবসন হয়তো স্টার্ট করবে না। রাইট উইং এ দিমিকে স্টার্ট করালে আমি তো খুশিই হতাম, কারণ ওই জায়গা দিয়ে দিমি খেলতে পারে। তবে দিমিরও ফিটনেস কন্ডিশন নিয়ে প্রশ্ন আছে, সেক্ষেত্রে মেবি কিয়ান নাসেরি সেই স্টার্ট করতে পারে। সুহেলকেও ট্রাই করেছে, তবে আপাতত কিন্তু এই সময় দাঁড়িয়ে কিয়ান নাসেরি তারই রাইট উইংয়ে স্টার্ট করার পসিবিলিটি বেশি মনে হচ্ছে। বাকি যেটা বললাম যে দুই সাইড ব্যাকের দায়িত্ব মোহনবাগানের সব থেকে বেশি থাকবে, তার পাশাপাশি লিস্টন বা কিয়ান রাইট উইংয়ে যেই স্টার্ট করুক না কেন তাদেরকেও কিন্তু এসে সাইড ব্যাকেদের কভার দিতে হবে, কারণ ওই জায়গা দিয়ে কিন্তু আহাল আক্রমণ করে। আবার উল্টো দিকে কিন্তু আহালের যদি যারা সাইড ব্যাক খেলবে, লেফট উইং ব্যাক খেলবে বা রাইট উইং ব্যাক খেলবে, তারা যখন আক্রমণে আসবে সেই জায়গা দিয়ে কিন্তু মোহনবাগানে অ্যাটাক করতে পারে। সেখানেও কিন্তু মোহনবাগান উইঙ্গারদের একটা ভূমিকা থাকবে, যে নম্বর 10 খেলবে জেসন কামিংস যদি খেলে তাকে কিন্তু উইং এর দিকে সরে উইংটাকে ওভারলোড করতে হবে। অনুরোধ থাপার মতো প্লেয়ার যদি স্টার্ট করে তাকে সেক্ষেত্রে নম্বর 10 এর জায়গাটা নিতে হবে। মোহনবাগানকে অ্যাগ্রেসিভ খেলা উচিত বলে আমার মনে হয়। মোহনবাগানের ঘরের মাঠে খেলা, 40,000 দর্শক কিন্তু এই ম্যাচটা দেখতে পারে, সেখানে মোহনবাগান নিজেদের হোম সাপোর্ট নিয়ে যতটা অ্যাগ্রেসিভ হতে পারে, যত তাড়াতাড়ি গোল তুলতে পারে, সেটাই কিন্তু মোহনবাগানের চেষ্টা করা উচিত। কারণ ফিটনেস একটা বড় প্রশ্ন কিন্তু এখনো মোহনবাগানের থাকছে। 65-70 মিনিটের মধ্যে যদি মোহনবাগান 2 গোলের লিড পেয়ে যায়, দেন মোহনবাগান কিছুটা রিল্যাক্স করতে পারে, সিট ব্যাক করে ডিফেন্স করতে পারে, মেহতাবের মতো প্লেয়ারকে বা দীপক তাংড়ের মতো প্লেয়ারকে পরবর্তীকালে নামিয়ে মলিনারকে লিডটাকে রক্ষা করার চেষ্টা করতে পারে। তো সেখানে যত তাড়াতাড়ি গোল তোলা সম্ভব মোহনবাগানকে চেষ্টা করতে হবে। রবসনের মতো প্লেয়ারকে পরের দিকে নামিয়ে কিন্তু মোহনবাগান অ্যাটাক করতে পারে। যদি 70 মিনিট অবধি ধরো কোনো গোল এলো না, সেই সময় যদি রবসনের মতো প্লেয়ার নামে বা দিমির মতো প্লেয়ার নামে, তারা কিন্তু সেই জায়গাতে এফেক্টিভ হতে পারে। অ্যাজ এ সুপার সাব তাদের কিন্তু রোল থাকতে পারে, সেটাও একটা ফ্যাক্টর। তো সেখানে দেখা যাক, মোহনবাগান বিদেশিদের উপর কিন্তু বড় দায়িত্ব থাকবে। টম এবং আলবার্তো সেট পিসের সময় তাদের বড় দায়িত্ব থাকবে। আপুইয়ার মিডফিল্ডের রোলটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। জেসন কামিংস মোহনবাগানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কি প্লেয়ার অ্যাটাকে এই ম্যাচে হতে চলেছে। বাকি তো লিস্টন বা কিয়ান যেই স্টার্ট করুক তাদের উপরে বড় দায়িত্ব থাকবে। সেখানে সব মিলিয়ে কিন্তু মোহনবাগানের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, ইন্টারেস্টিং ম্যাচ হবে। আমরা ভালো লড়াই এক্সপেক্ট করছি এই ম্যাচে। তবে মোহনবাগান যেন আর কি ম্যাচটা জিতে মাঠ ছাড়ে, সেটাই আমাদের প্রার্থনা করা উচিত। এবং মোহনবাগান এই ম্যাচটা জিতলে ভারতেরও কিন্তু সুবিধা হবে। ভারত এবং তুর্কমেনিস্তানের যে র্যাঙ্কিং আছে এই AFCর ম্যাচগুলো খেলার ক্ষেত্রে, সেখানে কিন্তু গ্যাপ কমবে, ভারত কিন্তু ভালো জায়গাতে যাবে।
ফলে কিন্তু এই ম্যাচটা ভারতের জন্য এবং মোহনবাগানের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে ক্লাবেরই সাপোর্টার হও না কেন, এই এসিএল এর ম্যাচগুলোই মোহনবাগান এবং এফসি গোয়াকে অবশ্যই সাপোর্ট করো, তাদের পাশে থেকো, কারণ এখানে তারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। তো তোমাদের মতামত জানিও, তোমরা কি এক্সপেক্ট করছো এই ম্যাচ থেকে। আমি চাইছি মোহনবাগান প্লেয়াররা যেন নিজেদের সেরা ফিটনেসে থাকে। যদি এই জায়গাতে এসেও মলিনা তার প্লেয়ারদের ফিটনেস নিয়ে ম্যাচের পর যদি কোনো কথা বলে, যদি রেজাল্ট পজিটিভ না হয়, সেখানে কিন্তু আমি জানি না যে কি বলবো, কারণ সময় ছিল এই ম্যাচগুলোর জন্য ভালো প্রস্তুতি নেবার। সেখানে যদি মোহনবাগান প্লেয়ারদের ফিটনেস সেরা লেভেলে থাকে, মোহনবাগান হয়তো ম্যাচটা জিতবে, সেটাই আশা করছি। তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।